রমজান মাসে ইফতারের জন্য এরকম মজাদার 4টি রেসিপি বানিয়ে ফ্রোজেন করে রাখলে রোজার মাসে তো ঝামেলাটা একদম কমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একই ভিডিওতে তৈরি করে দেখাবো ফ্রোজেন পদ্ধতি সহ স্প্রিং রোল রেসিপি, ডিম আলুর কাবাব, কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই এবং ডিম আর বাঁধাকপির অসম্ভব মজাদার একটি পাকোড়া। কিভাবে সবকিছু ফ্রোজেন করে রাখবেন ডিটেলস সহ রেসিপিটি শেয়ার করেছি। এই একটি ভিডিও দেখার পর আমার মনে হয় না আলাদা করে আপনাদের আর কোনো রেসিপি খুঁজতে হবে, কারণ একটি ভিডিওর মধ্যে A to Z সকল ডিটেলস সহ মজার মজার 4টি রেসিপি পেয়ে যাচ্ছেন। এগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও অসম্ভব বেশি মজাদার। সো চলুন রেসিপিগুলো দেখে আসি। ফার্স্টে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন স্প্রিং রোল। বিসমিল্লাহ। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিহি চপ করা রসুন এবং মিহি চপ করা 1 চা চামচ আদা। এইবারে আদা এবং রসুনটাকে 1 মিনিটের মতো একটু সতে করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একদম মিহি চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও একটু কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, পেঁয়াজটা হালকা সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। চিকেনটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পুরোপুরিভাবে কিমা করেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছোট ছোট টুকরো থাকলে খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ লবণ। লবণটা আমি এ পর্যায়ে একটু বেশি করে দিলাম, কারণ পরবর্তীতে আর ব্যবহার করব না। পুরোটা লবণ আমি একবারে দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে চিকেনটাকে 3 থেকে 4 মিনিটের মতো এইভাবেই ভেজে নিব। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যখন ঠিক এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি কুচি করা 1 কাপ গাজর, হাফ কাপ দিচ্ছি স্প্রিং অনিয়ন, দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। এবারে নেড়ে চেড়ে সবজিগুলোকেও আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন সবজিটা একটু সফট হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি বাকি সবজি। এখানে আমি নিয়েছি 3 কালারের ক্যাপসিকাম, লাল, সবুজ, হলুদ। আপনারা এখানে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আবার যদি হাতের কাছে ক্যাপসিকাম না থাকে এটা টোটালি স্কিপ করতে পারবেন। ফার্স্টে আমি যে সবজিগুলো দিয়েছিলাম ওগুলো দিলেই এনাফ। সবজিগুলোকে প্রায় উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। সাদাটার পরিবর্তে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আবারও একটু উল্টে পাল্টে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবজিগুলোকে ভেজে একদম সফট করে ফেলানো যাবে না, সবজির মধ্যে যেন ক্রাঞ্চিনেসটা বজায় থাকে এইভাবে ভেজে নিতে হবে। এবারে স্প্রিং রোলের আসল টেস্ট পেতে সবজির সেই আসল থিকনেসটা নিয়ে আসতে হবে। তার জন্য এখানে হাফ কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এই মিশ্রণটা ঢেলে দেওয়ার সময়ই আমার ক্যামেরার স্টোরেজ ফুল হয়ে গিয়ে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। আই অ্যাম এক্সট্রিমলি সরি। মিশ্রণটা ঢেলে দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়েছি। এরই মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব সুন্দরভাবে থিক হয়ে গিয়েছে। চিকেন এবং ভেজিটেবলের ফিলিংটা দেখুন একদম পারফেক্ট থিকনেসে চলে আসছে। এবার এটা চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি একটি ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ ময়দার মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি একটি ঘন মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটা পরবর্তীতে আঠার মতো কাজ করবে। সো মিশ্রণটা অনেক আঠালো এবং স্মুথভাবে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এই ঘনত্বের একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে স্প্রিং রোলগুলো বানানোর জন্য এখানে আমি বাজারে কেনা ফিলো পেস্ট্রি শিট অথবা সমুসা শিটটা ব্যবহার করছি। আপনারা চাইলে হোমমেডটাও ব্যবহার করতে পারবেন। এবারে কিভাবে স্প্রিং রোলগুলো ভাজ করব আমি ওইটা আপনাদের দেখাচ্ছি। পরিমাণ মতো পুর নিয়ে এইভাবে শিটের এক সাইডে দিয়ে দিলাম। এইবারে শিটের 4 সাইড থেকে আমি ময়দার মিশ্রণটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবং একটু পুরু করে বা চ্যাপ্টা করে দিতে হবে যেন ভাজটা দিতে অনেক সুবিধা হয়। এবারে দেখুন সাইড থেকে এইভাবে আমি শিটটাকে মুড়িয়ে নিচ্ছি। এবারে ঠিক পেছন থেকে যেখানে পুরটা রয়েছে ওইখান থেকে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে আসব। এটা তৈরি করা খুবই সহজ, আহামরি কঠিন কিছুই না, একবার দেখলেই বুঝতে পারবেন। এই স্প্রিং রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরও একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শিটের ঠিক এক কোণা বরাবর আমি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। এবারে আমি একটু ভাঁজ দিয়ে নেওয়ার পরে এইভাবে সাইড থেকে আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না। এইবারে যে ফাঁকা অংশগুলো রয়েছে ওইগুলোতে আমি ময়দার মিশ্রণ লাগিয়ে দিচ্ছি।
এইভাবে আবারও পেঁচিয়ে নিয়ে আসছি। দেখুন খুবই ইজি এই প্রসেসটাও। আমার এই স্প্রিং রোলটাও ভাঁজ করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটাও অনেক বেশি পারফেক্ট হয়েছে। আমি আগের প্রসেসে সবগুলো স্প্রিং রোল ভাঁজ করে নিয়েছি, এবারে আমি কিভাবে ফ্রোজেন করব সেটাও দেখিয়ে দিচ্ছি। মজার বিষয় হচ্ছে এই স্প্রিং রোলগুলোকে আগে থেকে ডিপ করে নিতে হয় না, জাস্ট সরাসরি একটি এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। বক্সের মধ্যে যে স্প্রিং রোলগুলো আমি ভরিয়ে নিলাম এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি এবং বাকি স্প্রিং রোলগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা খুব বেশি গরম না করে যখন কুসুম গরম পর্যায়ে চলে আসবে ঠিক ওই পর্যায়ে স্প্রিং রোলগুলোকে তেলের মধ্যে দিতে হবে, কারণ অতিরিক্ত গরম তেলের মধ্যে স্প্রিং রোলগুলোকে ছেড়ে দিলে স্প্রিং রোলের গাগুলো খুব একটা বেশি মসৃণ হয় না, ফোসকা পড়ে যায়। আমি প্রায় 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে স্প্রিং রোলগুলোকে ভেজে নিয়েছি, দেন তারপরে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে স্প্রিং রোলগুলো। ভেতরটা চিকেন এবং ভেজিটেবলের পুরের ঠাসা, উপরটা ক্রিস্পি, খেতে জাস্ট অসাধারণ। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার জাস্ট আপনারা চিকেন স্প্রিং রোলটা বানিয়ে দেখুন, সবাই খেয়ে আপনার শুধু প্রশংসাই করবে। তৈরি করতেও খুব একটা বেশি ঝামেলা নেই, খুবই সহজভাবেই তৈরি করা যায়। আর রমজান মাসে একদিন বানিয়ে তো সারা রমজান মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। জাস্ট ইফতারের আগে বের করে ভেজে সার্ভ করবেন। বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। যাকে আপনি একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন আমার বিশ্বাস সে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে বানিয়ে খাওয়ানোর জন্য। এবারে তৈরি করব KFC স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই। আজকে এমন একটি টেকনিকে আপনাদের চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো যেটা হবে স্বাদে গুণে একদমই সেরা। সব কিছু যদি রেডি থাকে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে আপনাদের 10 মিনিটের বেশি সময় লাগবে না। বিসমিল্লাহ। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 2টি চিকেনের ব্রেস্ট পিসকে এরকম ফিঙ্গারের আকারে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিসগুলো কিন্তু খুব বেশি বড় বা মোটা না, আবার অনেক বেশি পাতলাও না, ঠিক ফিঙ্গারের আকারেই কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। লবণটা এখানে অবশ্যই বুঝে দিবেন কারণ এখানে সয়া সস ব্যবহার করা হবে, সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস এবং 1 চামচ লেবুর রস। লেবুর রসটা ব্যবহার করলে চিকেনের মধ্যে থেকে চিকেনের আর কোনো বাজে স্মেল আসবে না। ব্যাস এটুকুই মশলা, এখানে আর কোনো মশলা যাবে না। এবারে সব মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে আপনারা চাইলে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি রেস্টে রাখবো না, ইনস্ট্যান্ট তৈরি করব। পরবর্তী যেটুকু প্রসেসিং রয়েছে জাস্ট ওটুকু সময় রেস্টিংয়ে থাকবে। এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা, 1/2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এই চিকেন ফ্রাইটাকে কর্নফ্লাওয়ারটা অনেক বেশি ক্রিস্পি করবে। 1 চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অপশনাল, এটা চাইলে স্কিপ করা যেতে পারে, তবে দিলে চিকেন ফ্রাইয়ের কালারটা ভালো আসে। 1/2 চামচ দিচ্ছি আদা গুঁড়া, 1/2 চামচ রসুন গুঁড়া। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি আদা রসুনের গুঁড়াটা না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। আরও দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে রয়েছে টুইস্ট। এখানে ময়দার মিশ্রণের মধ্যে এভাবে অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ময়দার ক্রাম্বস তৈরি করে নিব। এভাবে ময়দার ক্রাম্বস তৈরি করে নিলে চিকেন ফ্রাইয়ের উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়। যারা চিকেন ফ্রাইয়ের উপরে সেই ক্রিস্পি লেয়ারগুলো তৈরি করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা আরও বেশি ইজি হবে। একদম পানির মতো সহজে তৈরি করে নিতে পারবেন। এখানে একবারে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি ছিটিয়ে ছিটিয়ে মিশিয়ে ক্রাম্বসগুলো তৈরি করে নিতে হবে। প্রায় 7 থেকে 8 ধাপে অল্প অল্প করে পানি ছিটিয়ে আমি ঠিক এরকম ক্রাম্বস তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন যেমনটা চেয়েছিলাম। এখানে কিন্তু ময়দার কোনো বড় দলা নেই, একদম ছোট ছোট ক্রাম্বসে পরিণত হয়েছে। এবারে এগুলোর মধ্যে যে এক্সট্রা ময়দাটা রয়েছে ওইটা আলাদা করে ফেলার জন্য আমি একটি স্ট্রেনারে এগুলোকে ছেঁকে নিচ্ছি। নেড়েচেড়ে একটু ভালোভাবে ছেঁকে নিব, এর মধ্যে যেন এক্সট্রা কোনো ময়দা না থাকে।
এইভাবে ময়দার ক্রাম্বসগুলোকে আলাদা করে নেওয়ার পরে এগুলোকে আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেন থেকে এক পিস করে চিকেন নিয়ে এবারে ময়দার ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। যেহেতু ম্যারিনেশনের সময় চিকেনের ডিম ব্যবহার করেছি, এজন্য আর এখানে এক্সট্রা কোনো লিকুইড কোটিং দিতে হবে না, সরাসরি এইভাবে কোটিংটা করে নিলেই হবে, কারণ চিকেনের গায়ে কিন্তু অনেক ময়েশ্চার রয়েছে। এইভাবে কোটিংটা দেওয়ার পরে চিকেন পিসগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। চলে যাচ্ছে চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে চিকেন পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে চিকেনগুলোকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিচ্ছি, চিকেনগুলো কুকড হওয়া পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত। হাই হিটে এগুলোকে ভেজে নেওয়া যাবে না, এতে করে চিকেনটা কিন্তু ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায়। যদিও বা চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিট ভেজে নিলেই এনাফ। উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখন সুন্দর মতো একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে। একদমই ঘরোয়া মশলায় এবং ডিফারেন্টভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, তবে খেতে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। এইভাবে চিকেন ফ্রাই তৈরি করার একটি প্লাস পয়েন্ট হচ্ছে, এই চিকেন ফ্রাইগুলো তৈরি করার কয়েক ঘন্টা পরেও ঠিক একই রকম ক্রিস্পি থাকে। আমি আগের দিনে রাত্রে বানিয়েছিলাম, পরের দিনে সকালে খেয়েছি, ঠিক একই রকম ক্রিস্পি ছিল। কেএফসি বিএফসিতে চিকেন ফ্রাই যে লেয়ারগুলো তৈরি করা হয়, ওই লেয়ারগুলো যারা ক্রিয়েট করতে পারেন না, তারা এই টেকনিকটা ফলো করতে পারেন, আপনাদের কাজ 10 গুণ সহজ হয়ে যাবে। এবারে তৈরি করব ডিম আর বাঁধাকপির অসম্ভব মজাদার একটি পাকোড়া। অনেক তো বাঁধাকপির পাকোড়া খেয়েছেন, তবে এইবার ডিম আর বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা একবার খেয়ে দেখুন। একবার খেলে আপনারা বারবার বানাতে চাইবেন। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির ওপরের নষ্ট পাতাগুলোকে ফেলে দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। এরপরে বাঁধাকপিটাকে একটি ছুরির সাহায্যে কয়েকটা ফালি করে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যেই কেটে নিচ্ছি, তবে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, যে যেটাতে কমফোর্ট ফিল করেন আর কি। তবে কুচিগুলো খুব বেশি মোটা বা চ্যাপ্টা করা যাবে না, যতটা সম্ভব চিকন বা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি পুরো বাঁধাকপিটা এইভাবে কেটে নিচ্ছি, কারণ আমি সম্পূর্ণটা দিয়ে পাকোড়া তৈরি করব। কেটে নেওয়ার পরে বাঁধাকপিগুলো ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন, ঠিক এরকমটা চিকন করে কেটে নিয়েছি। এবার এখানে নিচ্ছি আমি 3টি সেদ্ধ ডিম। ডিম ছাড়াও এই পাকোড়াটা আপনারা তৈরি করতে পারবেন, তবে ডিম দিয়ে তৈরি করলে খেতে আরও বেশি মজা হয়। এইবারে ডিমগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। একটি ডিম থেকে আমি 8টি স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে 4টিও করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম 8টি স্লাইসও করে নিতে পারেন। 4টি স্লাইস করলে পাকোড়াগুলো আরও একটু বড় সাইজের হবে, আমি চাচ্ছি না অত বড় করতে, এজন্য আমি পাতলা স্লাইস করেই কেটে নিচ্ছি। সবগুলো ডিম একইভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে কেটে নেওয়া বাঁধাকপির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে বাঁধাকপিগুলোকে হাতের সাহায্যে মুথে সফট করে নিচ্ছি। একেবারে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে মুথে নিতে হবে না, আলতো করে মুথে নিব। বাঁধাকপি থেকে যেন কোনো প্রকার পানি বের না হয়, তবে এটা অনেকটাই সফট হয়ে আসবে, ঠিক এইভাবে মুথে নিতে হবে। আর আপনারা যদি বাঁধাকপির পাকোড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করতে চান, সেই ক্ষেত্রে বাঁধাকপির এক্সট্রা পানিটা এভাবে চেপে ফেলে দিতে পারেন, তবে আমি সেটা করছি না। এটা করলে বাঁধাকপির গুণাগুণটা সবটুকুই বের হয়ে যাবে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, তবে আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিচ্ছি, কারণ ঝাল ঝালভাবে পাকোড়াটা তৈরি করব। আরও দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ আদা গুঁড়া এবং 1/2 চা চামচ রসুন গুঁড়া। আদা রসুনের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন। প্রায় 1/2 কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 1/2 কাপ বেসন এবং পাকোড়াটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ শুকনো চালের গুঁড়া। অবশ্যই এখানে চালের গুঁড়া ব্যবহার করতে হবে, তবে হাতের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। এবারে হাত দিয়ে মেখে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারেও কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না, জাস্ট আলতো হাতে মেখে নিব। বেশি চাপ প্রয়োগ করলে বাঁধাকপি থেকে পানি বের হয়ে আসবে।
দেখতে পাচ্ছেন মিশ্রণটা একদম পারফেক্ট বাইন্ডিংয়ে চলে আসছে। এখানে এক্সট্রা করে কোনো চালের গুঁড়া বা বেসন অ্যাড করতে হবে না। পাকোড়ার শেপ দেওয়ার জন্য বাইন্ডিংটা একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে অবশ্যই টেস্ট করে দেখবেন লবণটা ঠিকঠাক আছে কি না। এই পর্যায়ে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, এজন্য আরও সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আবারও একটু লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার পাকোড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখান থেকে বাঁধাকপির মিশ্রণটা ফার্স্টে হাতের মধ্যে এরকম একটু চ্যাপটা করে নিব। এর মধ্যে একটি ডিমের স্লাইস বসিয়ে দিয়ে চারো সাইড থেকে মিশ্রণটাকে উঠিয়ে নিয়ে ডিমটাকে কাভার করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে একে একে পাকোড়াগুলোকে তৈরি করে ছেড়ে দিচ্ছি। চুলার হিট থাকবে মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। যেহেতু ভেতরে ডিম রয়েছে, ডিমটা অলরেডি আগে থেকেই কুকড, সো ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। 5 থেকে 7 মিনিট সময় লাগবে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে। পাকোড়ার উপরে যখন নিজেদের পছন্দ মতো কালার চলে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই বেশি লোভনীয় হয়েছে পাকোড়াগুলো। খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণেই তৈরি করা যায়, তবে খেতে ভীষণই মজা। বিকেল বা সন্ধ্যার চায়ের আড্ডাতে এই নাস্তাটা জাস্ট জমে যাবে। এক চুলায় চা বসিয়ে দিয়ে অন্য চুলাতে আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন, কারণ তৈরি করাও খুবই বেশি সহজ। অনেকভাবেই তো আপনারা বাঁধাকপির পাকোড়া খেয়েছেন, তবে এইভাবে কখনো খাননি। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের পছন্দের তালিকায় চলে যাবে এই পাকোড়াটি। উপরটা হবে হালকা ক্রিস্পি এবং ভেতরটা হবে ডিমের স্বাদে ভরপুর, জাস্ট অসাধারণ। বাঁধাকপি এবং ডিমের কম্বিনেশনটা যে এত বেশি মজাদার হতে পারে এটা আসলে আমারও জানা ছিল না, তৈরি করার পরেই বুঝতে পেরেছি। বাঁধাকপির পাকোড়াগুলোকে এইভাবে ভেজে নেওয়ার পরে একটি এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চলে যাচ্ছি তাহলে সর্বশেষ রেসিপিতে। তৈরি করছি ডিম আলুর স্টিক কাবাব। কোনো রকম মাছ অথবা মাংস ছাড়াই এবার ইফতারে একবার তৈরি করুন 2টি সেদ্ধ ডিম আর আলু দিয়ে ডিম আলুর কাবাব। বিসমিল্লাহ। এগ পটেটো স্টিক কাবাব বানানোর জন্য এখানে আমি 2টি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ছিলে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থাতে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতে আলুগুলো ম্যাশ করে নিতে, কারণ আলু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটি স্টিকি ভাব চলে আসে। ওই ক্ষেত্রে আলু দিয়ে তৈরি যে কোনো নাস্তা তৈরি করতে অনেক বেশি কষ্টকর হয়। চেষ্টা করবেন খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে, এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো অথবা লাম্পস না থাকে। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ টমেটো কুচি, 3 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি কাঁচা মরিচ কুচি, মরিচটাকে একদম মিহি চপ করে নিয়েছি। 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি চাট মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন দিচ্ছি আদা গুঁড়া, হাফ টিস্পুন রসুন গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবারে হাতের সাহায্যে সব কিছু আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাবাবের মধ্যে জাস্ট গ্রিন ক্যাপসিকামটা ইউজ করেছি। আপনারা চাইলে রেড অথবা ইয়েলো ক্যাপসিকামগুলো এখানে ইউজ করতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা 2টি ডিম। আমি এখানে একদম ছোট ছিদ্রযুক্ত একটি গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোকে একদম ছোট ছোট কিউব করে কেটেও দিতে পারেন, ওইটাও খেতে এবং দেখতে ভালো লাগবে। এইবারে মিশ্রণের সঙ্গে ডিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ বেসনও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ডিম দিয়ে তৈরি করছি, ডিমটাই বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করে, এজন্য এক্সট্রা করে আর কোনো কিছু অ্যাড করছি না। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে হাতটা পরিষ্কার করে আমি কাবাবগুলো তৈরি করে নিব। কাবাব তৈরি করার জন্য আমি এখানে 2টি করে স্টিক ব্যবহার করছি। এবারে পরিমাণ মতো পুর নিয়ে স্টিকের মধ্যে খুব ভালোভাবে গেঁথে নিচ্ছি। মিশ্রণটা স্টিকের সঙ্গে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব যেন খুলে না আসে।
আর কাবাবের শেপটা দেয়া হয়ে গেলে উপর থেকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কাবাবের শেপটা একদম মসৃণ করে নিতে হবে। দেখতেই পারছেন আমার এখানে কাবাবটা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবারে পরবর্তী কোটিংয়ের পালা, চলে যাচ্ছে আমি পরবর্তী স্টেপে। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করা যেতে পারে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এইবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢেলে দিয়ে একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, কারণ এই ব্যাটারটি যদি পাতলা হয় তাহলে কাবাবের উপরের লেয়ারটা খুব একটা ভালোভাবে কোটিং করা যাবে না, অনেক বেশি প্রবলেম হবে। এছাড়াও তেলে ভাজার সময় ফেটেও যেতে পারে। আমি ঠিক এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে এই ব্যাটারের মধ্যে ফার্স্টে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এরপরে উঠিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিংটা করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটির গুঁড়ো অথবা টোস্ট বিস্কুটের গুঁড়ো এগুলো দিয়েও কোটিংটা করে নিতে পারবেন। এই কোটিংটা একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিব যেন তেলে ভাজার সময় ব্রেড ক্রাম্বসগুলো খুলে না আসে। দেখতেই পারছেন আমি ঠিক কোটিংটা কিভাবে করছি। একটু সময় নিয়ে কোটিংটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তেলে ভাজার সময় কাবাবগুলো ফেটে যাবে না। এইভাবে কোটিং দেওয়ার পরে কাবাবগুলোকে যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট কোনো বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1-2 মাস পর্যন্ত। আমি কিছু সংরক্ষণ করে রেখেছি এবং বাকিগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেম তেলে ভাজার সময় হাই হিটে ভেজে নিতে হয়। এছাড়া ব্রেড ক্রাম্বস কিন্তু অধিক পরিমাণে তেল শোষণ করে। এজন্য ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেমই ভাজুন না কেন তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়ে ভেজে নিতে হবে। আপনারা একটু প্যানের দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন তেলটা ঠিক কীরকম গরম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর কাবাবগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের মধ্যে অসংখ্য পরিমাণে বুদবুদ ক্রিয়েট হয়েছে। সো বুঝতে পারছেন তেলটা কতটা গরম করে নিয়েছি। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কারণ এর মধ্যে যে আলু এবং ডিমগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আগে থেকে সেদ্ধ করা রয়েছে, ভেতরে কাঁচা থাকার কোনো চান্স নেই। 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই এনাফ। সবগুলি কাবাব ভেজে নিয়েছি। এবারে দেখুন কাবাবগুলো কত বেশি লোভনীয় হয়েছে। ইফতার টেবিলে যদি আপনারা এরকম একটি আইটেম রাখেন সকলের নজর তো ওই দিকেই চলে যাবে। শুধু ইফতারের কথা বলছি কেন, আপনারা যে কোনো স্পেশাল ওকেশনেও এই আইটেমটা টেবিলে রাখতে পারেন, আপনার খাবার টেবিলের লুকসটাই চেঞ্জ করে দিবে। শুধু তো দেখতেই সুন্দর হলে হবে না, টেস্টের কথাও বলতে হবে। টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, একদম অন্যরকম একটি টেস্ট পাবেন। গরম গরম এই কাবাবটি খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।